শার্লক হোমসের চোখে তিনিই নাকি একমাত্র মহিলা পদবাচ্য স্ত্রীলোক। তার মানে এই নয় যে মেয়েটির প্রতি দুর্বলতা ছিল হোমসের। মন যার ঘড়ির কাটার মতো সুসংযত, কোনো ভাবাবেগ সেখানে ঠাঁই পায় না। হিসেবি মন আর তীক্ষ্ণ দৃষ্টির একটা যন্ত্র বললেই চলে তাকে। ভাবালুতার কোনো দামই নেই তার কাছে। বিচার শক্তি নাকি ঘুলিয়ে যায় এসব দুর্বলতাকে প্রশ্রয় দিলে। তা সত্ত্বেও আইরিন অ্যাডলারকে শ্রেষ্ঠ মহিলার সিংহাসনে বসিয়েছিল শার্লক হোমস। বিয়ের পর থেকেই হোমসের সঙ্গে যোগাযোগ কমে এসেছিল আমার। নিজের সংসার আর আলাদা ঘর নিয়েই তখন আমি মশগুল। হোমস সামাজিকতার ধার ধারে না। বেকার স্ট্রিটের ডেরায় রাশি রাশি বই, গোয়েন্দাগিরি আর কোকেনের নেশা নিয়ে সে রইল সম্পূর্ণ আলাদা জগতে। মাঝে মাঝে খবরের কাগজে চোখে পড়ত তার চমকপ্রদ কীর্তি কাহিনীর সংবাদ। নতুন করে ডাক্তারি শুরু করার পর একদিন রাত্রে রুগী দেখে বাড়ি ফিরছি। তখন আমি বেকার স্ট্রিটের দিক দিয়ে ফিরছিলাম। দিনটা ছিল 20শে মার্চ 1888। এমন সময় চোখে পড়ল ওপরের ঘরে দ্রুত পায়চারি করছে হোমস। পর্দার গায়ে দুবার ছায়া পড়ল তার লম্বা রোগা শরীরে। দেখলাম মাথা বুকের উপর ঝুঁকে রয়েছে, দুহাত পেছনে। অর্থাৎ কোকেনের নেশা কাটিয়ে উঠেছে হোমস, কাজের নেশায় বুঁদ হয়েছে। মাথায় সমস্যার ভূত চেপেছে বলেই এত ছটফট করছে ঘরময়। এই দেখে সঙ্গে সঙ্গে উঠে এলাম ওপরকার ঘরে। হোমস আমাকে দেখল, খুশিও হলো, কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করল না। চুরুটের বাক্স এগিয়ে দিয়ে সুরা পাত্রের দিকে আঙুল তুলে দেখিয়ে বসতে বলল চেয়ারে। তারপর তন্ময় চোখে চেয়ে রইল আমার দিকে। বিয়ে করে সুখী হয়েছ দেখছি। 7.5 পাউন্ড ওজন বেড়েছে। 7 পাউন্ড। আবার ডাক্তারি শুরু করেছ? তুমি জানলে কি করে? দেখে ওয়াটসন। আরো দেখছি সম্প্রতি খুব ভিজেছ বৃষ্টিতে, আর একটা অকম্মাতধারী ঝিজ উঠেছে বাড়িতে। ভাইয়া, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? সেকাল হলে তোমায় নির্ঘাত জ্যান্ত পুড়িয়ে মারা হতো। গত বৃহস্পতিবার গায়ে গিয়েছিলাম হেঁটে, ফিরেছি অতি কষ্টে। কিন্তু জামা কাপড় পাল্টানোর পরেও তুমি জানলে কি করে বলো তো? যাচ্ছে তাই ঝিটাকেও বিদায় করেছে স্ত্রী, অথচ তুমি। হাসল হোমস, দুহাত ঘষে বলল, তোমার বাঁ পায়ের জুতোটায় পাশাপাশি দুটো আঁচড় পড়েছে। কাদা তুলতে গিয়েছিল এমন কেউ যে ডাহা আনাড়ি। অর্থাৎ বর্ষার দিনে রাস্তায় বেরিয়েছিলে এবং যে ঝিটিকে দিয়ে জুতো সাফ করিয়েছিলে ঝাল ঝেড়েছে সে জুতোর ওপরেই। তাছাড়া তোমার গায়ে আয়োডোফর্মের গন্ধ, ডান হাতের বুড়ো আঙুলে সিলভার নাইট্রেটের কালচে দাগ, আর স্টেথিস্কোপ রাখার জন্যে উঁচু টুপি। দেখে অনায়াসেই বলা যায় রুগী নিয়ে ব্যস্ত রয়েছে ডাক্তার। আমি হেসে ফেললাম, বললাম, এতই সহজ করে বললে যে মনে হলো আমারই বলা উচিত ছিল। চেয়ারে বসলো হোমস, চুরুটটা ধরালো, তারপর বলল, আসলে তুমি দেখো ঠিকই, কিন্তু খুঁটিয়ে দেখো না। তোমার সঙ্গে আমার তফাৎ সেখানেই। যেমন ধরো, নিচের হল ঘর থেকে এই ঘরে উঠবার সিঁড়ি তুমি দেখেছ? নিশ্চয়ই। কতবার দেখেছ? কয়েকশো বার তো বটেই। কটা ধাপ আছে সিঁড়িতে? 1, 2, 3। তা তো বলতে পারবো না। কিন্তু আমি পারবো, কেননা তুমি শুধু দেখেছ, ঠাউর করনি। আমি করেছি। 17টা ধাপ আছে সিঁড়িতে। আমার ব্যাপার নিয়ে তুমি লেখালেখি শুরু করেছো বলেই তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। টেবিলের উপর পড়ে থাকা একটা গোলাপি চিঠি আমার দিকে নিক্ষেপ করল হোমস। জোরে পড়ো। চিঠির কাগজ বেশ পুরু, কিন্তু তারিখ, সই, ঠিকানা কিচ্ছুই নেই। আজ রাত 7:45 একটা অত্যন্ত গোলমেলে ব্যাপারে পরামর্শ করার জন্য মুখোশ পরে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করবেন, ঘরে থাকবেন। আমি চিঠিটা পড়লাম, তারপর আমি বললাম, রহস্যের গন্ধ পাচ্ছি। তোমার কি মনে হয়? দেখো, সূত্র হাতে না আসা পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছনো মারাত্মক ভুল। চিঠি দেখে তোমার কি মনে হয়? চিঠি যিনি লিখেছেন তিনি বড় লোক,
কাগজটা রীতিমতো শক্ত, মজবুত আর দামি। খাঁটি কথা, এই কাগজ ইংল্যান্ডে পাওয়া যায় না। আলোর সামনে ধরো। চিঠিটা হোমসের কথা মতো আলোর সামনে ধরলাম। জলছাপটা স্পষ্ট দেখতে পেলাম। জি এর পাশে ই, একটা পি, জি এর সঙ্গে আবার টি। কি বুঝলে? হোমসের প্রশ্ন। কারিগরের নাম বা মনোগ্রাম হবে? না, মনে হয়। জি এর সঙ্গে 5 থাকার মানে গেসেলসাফট, জার্মান শব্দ, মানে কোম্পানি। আমরা যেমন কোম্পানিকে কোং লিখি, ওরাও তেমনি গেসেলসাফটকে এইভাবে লেখে। পি মানে পেপার, এটা বোঝাই যাচ্ছে। বাকি রইল ই আর জি এর মানেটা। কন্টিনেন্টাল গেজেটিয়ার দেখলেই বোঝা যাবে। তাক থেকে বাদামি রঙের ইয়া মোটা একটা বই নামিয়ে পাতা উল্টালো হোমস। এই হলো বোহেমিয়া। ভাষা জার্মান, কাঁচ আর কাগজের কারখানার জন্য বিখ্যাত। বলো, কি বুঝলে? কাগজটা তৈরি হয়েছে বোহেমিয়ায়, এবং পত্রলেখক একজন জার্মান। চিঠি লেখার কায়দা দেখেই বোঝা যায়। জার্মানরা এই কথার শেষে ক্রিয়া বসায়, এরকম রসকসীন চিঠি লেখে। আর তাছাড়া ভদ্রলোক কিন্তু এসে গেছেন। কথা শেষ হতে না হতেই ঘোড়ার পায়ের টকবক শব্দ। গাড়ির চাকার ঘড়ঘড় আওয়াজ এবং দৌড়গোড়ার ঘণ্টার ধ্বনি শোনা গেল। হোমস বলল, 2 ঘোড়ায় টানা গাড়ি মনে হচ্ছে। পরক্ষণেই উঁকি দিল জানালায়। ঠিক বলেছি, জোড়া ঘোড়ায় টানা ব্রুহ্যাম গাড়ি। একটা ঘোড়ার দামই কমসে কম 150 গিনি। ওয়াটসন, এই কেসে টাকা আছে হে। আচ্ছা হোমস, আমি এবার যাই। মোটেই না, কেসটা ইন্টারেস্টিং। না থাকলে আফসোস করতে হবে। ধীর স্থির ভারী কি পদশব্দ সিঁড়ি বেয়ে উঠে এসে স্তব্ধ হলো দরজার সামনে। পরক্ষণেই টোকা পড়ল পাল্লায়। বেশ জোরে গাঁট ঠোকার আওয়াজ, যেন কর্তা ব্যক্তি কেউ। ভেতরে আসুন, বলল হোমস। ঘরে যিনি ঢুকলেন, মাথায় তিনি রীতিমতো ঢেঙা, 6.5 ফুটেরও বেশি উচ্চতা, হারকিউলিসের মতো গড়ন পেটন। পোশাক দারুণ দামি, কিন্তু ভীষণ জমকালো, ইংল্যান্ডের রুচিতে আটকায়। সারা গায়ে কুবেরের সম্পদ যেন ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাথায় হ্যাট, আধখানা মুখ কালো মুখোশে ঢাকা। একটা হাত মুখোশ ছুঁয়ে রয়েছে, যেন ঢোকবার আগে এই মাত্র লাগালেন। মুখের নিচের দিকে প্রখর ব্যক্তিত্ব যেন ছিটকে বেরোচ্ছে। মোটা ঠোঁট আর লম্বা থুতনিতে গোয়ার তুমি, গাজোয়ারি আর মনের জোর বেশ স্পষ্টভাবেই ফুটে উঠেছে। রুক্ষ জার্মান উচ্চারণে বললেন, চিঠি পেয়েছেন? বলে পর্যায়ক্রমে আমার আর হোমসের দিকে তাকালেন, যেন বুঝে উঠতে পারছেন না কার সঙ্গে কথা বলবেন। বসুন, বলল হোমস। ইনি আমার বন্ধু এবং সহযোগী ডক্টর ওয়াটসন। কার সঙ্গে কথা বলছি জানতে পারি? আমার নাম কাউন্ট ফন ক্র্যাম, বোহেমিয়ার খানদানি আদমি আমি। আমার দিকে চেয়ে হোমসকে বললেন, এনাকে বিশ্বাস করা চলে তো? উঠে দাঁড়াতে যাচ্ছি, টেনে বসিয়ে দিল হোমস। হয় দুজনে শুনবো, নয় কেউ শুনবো না। এনার সামনেই বলুন। কাঁধ ঝাঁকি দিয়ে উনি বললেন, তাহলে কথা দিন, অন্তত 2 বছর এ ব্যাপারে প্রকাশ করবেন না, নয়তো ইউরোপের ইতিহাস অন্যরকম দাঁড়াতে পারে। আমরা ওনার কথায় সম্মতি জানালাম। আমাকে যিনি পাঠিয়েছেন তিনি চান না আমার পরিচয় ফাঁস হয়ে যাক। মুখোশ লাগিয়েছি সেই কারণেই। আমার আসল নামও আপনাকে বলিনি। জানি, কাঠখোট্টা গলায় বলল হোমস। বোহেমিয়ার আর্মস্টাইন রাজবংশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্যই এত সাবধান হতে হচ্ছে। সোফায় হেলান দিয়ে চোখ বুজে হোমস বলল, তাও জানি। অবাক হয়ে যেন আকাশ থেকে পড়লেন রহস্যময় মক্কেল। হোমসের নাম ডাক যে অকারণে হয়নি তা যেন বুঝতে পারলেন। তারপর চোখ খুলে হোমস বলল, মহারাজ যদি মন খোলসা করে সব বলেন, তাহলে আমার দিক দিয়ে পরামর্শ দিতে সুবিধে হয়। তড়াক করে লাফিয়ে উঠলেন বিরাট দেহী আগন্তুক।
দুমদাম করে ঘরময় কিছুক্ষণ চরকি পাক দিয়ে একটানে মুখোশ খুলে নিয়ে নিক্ষেপ করলেন মেঝেতে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজা, অত লুকোচুরি কিসের? আমিও সেটাই বলতে চাইছি। আপনি মুখ খোলার আগেই বুঝেছিলাম আজ আমার ঘরে পায়ের ধুলো দিয়েছেন স্বয়ং ডিউক। ব্যাপারটা এতই গোপনীয় যে কাউকে বিশ্বাস করতে পারিনি। প্রাহা থেকেই ছদ্মবেশ ধরে আসছি। শুরু করুন। ফের চোখ বন্ধ করে হোমস। বছর 5 আগে ওয়ার্সনগরের নাম করা অভিনেত্রী আইরিন অ্যাডলারের সঙ্গে আমার আলাপ হয়। নাম শুনেছেন নিশ্চয়ই। ডক্টর, নামের লিস্টটা বার করো তো। হোমসের একটা স্বভাব ছিল, নামী ব্যক্তিদের যাবতীয় বৃত্তান্ত লিখে রাখত হোমস। দরকার মতো তা কাজেও লাগত। আইরিন অ্যাডলারের নাম পেলাম একজন ইহুদি প্রফেসর আর মিলিটারি অফিসারের নামের মধ্যে। নিউ জার্সিতে জন্ম 1858 সালে। ইম্পেরিয়াল ওয়ার্স রঙ্গমঞ্চের মূল গায়িকা। থিয়েটার ছেড়ে দিয়ে এখন লন্ডনে আছেন। বুঝেছি। তা একে যেসব চিঠি লিখেছিলেন এখন তা ফেরত চাইছেন, এই তো? তাই বলতে পারেন। লুকিয়ে বিয়ে করেছিলেন? না না, মোটেই না। দলিল টলিল বা প্রশংসাপত্র জাতীয় কিছু কি আছে? না না। তাহলে সে চিঠি যে আসল তা প্রমাণ করা যাবে কি করে? আমার হাতের লেখা দেখে? হুস, হাতের লেখা জাল করা যায়। প্যাডের কাগজ আমার। তাও চুরি করা যায়। শিলমোহরটাও যে আমার। তাও নকল করা যায়। আমার ফটো? সে আর এমন কি, কিনতেই পাওয়া যায়। কিন্তু দুজনে একসঙ্গে আছে সে ফটোতে। সর্বনাশ, খুব কাঁচা কাজ করেছেন এটা। তখন কি আর কাণ্ডজ্ঞান ছিল আমার? বয়স কম, যুবরাজ ছিলাম। এখনই তো মোটে 30 বছর বয়স আমার। ফটোটা ওর কাছ থেকে সরাতে হবে। সেই চেষ্টাও হয়েছে, পারিনি। তাহলে কিনে নিন। বেচবে না? চুরি করান। 5 বার চেষ্টা করেছি। 2 বার চোর দিয়ে, 1 বার দেশ বেড়ানোর সময় মালপত্র সরিয়ে, আর 2 বার পথে ঘাপটি মেরে থেকে। 1 বারও পারিনি। ছবি নিয়ে ঠিক কি করতে চান উনি? স্ক্যান্ডিনেভিয়ার রাজকন্যার সঙ্গে শিগগিরই বিয়ে হবে আমার। মেয়েটি যদি জানতে পারে আমার চরিত্র ভালো নয়, বিয়ে ভেঙে যেতে পারে। আইরিন অ্যাডলার ছবিখানা সেখানেই পাঠাবে। সেখানে পাঠিয়ে দেননি তো? না, বিয়ের কথা যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেই দিন পাঠাবে, অর্থাৎ সামনের সোমবার। হাই তুলল হোমস। 3টে দিন পাচ্ছি হাতে। তা আপনি লন্ডনেই আছেন তো? হ্যাঁ, ল্যাংহ্যামে পাবেন আমাকে। খবর সেখানেই দেব। আর দেনা পাওনার ব্যাপারটা কি হবে? হ্যাঁ, যা বলবেন তাই। রাজ্যের খানিকটা দিয়ে দিতে পারি ফটোর দাম হিসেবে। হাত খরচ? একটা চামড়ার ব্যাগ বের করে টেবিলে রাখলেন গ্র্যান্ড ডিউক। এর মধ্যে 300 মোহর আছে, আর 700 পাউন্ডের নোট আছে। আইরিন অ্যাডলারের ঠিকানাটা কি? ব্রাউনি লিস, সার্ফেস্টাইন অ্যাভেন, সেন্ট জোনস রোড। আচ্ছা, একটা কথা বলুন তো, ফটোটা ক্যাবিনেট সাইজের? হ্যাঁ। গুড নাইট, শীঘ্রই খবর পাবেন। গাড়ির আওয়াজ যেন দূরে মিলিয়ে গেল। তারপর হোমস বলল, কাল বিকেল 3টে নাগাদ চলে এসো, এই নিয়ে কথা বলা যাবে খন। পরদিন ঠিক 3টায় গেলাম। হোমস সকাল 8টায় বেরিয়েছে, তখনও ফেরেনি। আগুনের চুল্লির ধারে বসে রইলাম ফেরার পথে। ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজতেই দরজা খুলে ঘরে ঢুকলো একজন কদাকার সহিস। পোশাক নোংরা, মুখে দাড়ি গোঁফ, চোখ রাঙা, ভাবভঙ্গি মাতালের মতন। 3 বার আপাদমস্তক চোখ বুলানোর পর চিনলাম বহুরূপী হোমসকে। শোবার ঘর থেকে 5 মিনিট পরে বেরিয়ে এলো টুইট স্যুট পরা ভদ্রলোকের চেহারায়। আগুনের সামনে পা ছড়িয়ে বসে পেট ফাটা হাসি হাসলো বেশ কিছুক্ষণ ধরে। দারুণ মজা হয়েছে আজ সকালে। ব্যাপারটা কি? আইরিন অ্যাডলারের বাড়ি পাহারা দিচ্ছিলে বুঝি? শুধুই আমি? ঠিক। সহিসের ছদ্মবেশে বেরিয়েছি সকাল 8টায়।
গাড়োয়ান আর সহিসে খুব মাখামাখি সম্পর্ক থাকে, খবর পেতে অনেক সুবিধে হয়। তা ব্রায়নি লজ বাড়িটা দোতলা, রাস্তার ওপরেই, পেছনে বাগান, ডান দিকে সাজানো বসবার ঘর, বড় বড় জানালা। বাগানের পাঁচিল বরাবর একটা নোংরা গলি ঢুকেছে ভেতরে। সহিসরা ঘোড়া ডলাই মলাই করছে সেখানে, আমিও হাত লাগালাম। বিনিময়ে পেলাম 2 পেনি, আধ বোতল মদ, তামাক আর আইরিন অ্যাডলার সম্পর্কে অনেক খবর। নির্ঝঞ্ঝাট মহিলা, ভোরে বেড়াতে যাওয়া আর কনসার্টে গান গাইতে যাওয়া ছাড়া রাস্তায় তেমন বেরোন না। 7টায় ফিরে ডিনার খান। পুরুষ বন্ধু শুধু একজনই, সুপুরুষ, প্রাণ শক্তিতে ভরপুর, গায়ের রং গাঢ়, রোজ আসেন। পেশায় উকিল, নাম গডফ্রে নর্টন। বেশ খটকা লাগলো আমার। আইরিন অ্যাডলারের সঙ্গে তার সম্পর্কটা স্রেফ উকিলের সঙ্গে মক্কেলের সম্পর্ক, নাকি ভালোবাসাবাসির ব্যাপারও আছে? প্রথমটা যদি ঠিক হয় তাহলে ফটো তার হেফাজতেই আছে, অর্থাৎ তদন্তের ক্ষেত্র আরো বাড়ল। তখন আমি ভাবছি কি করব, এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। লাফিয়ে নামলেন এক ভদ্রলোক। চেহারা দেখেই বুঝলাম ইনি গডফ্রে নর্টন। ব্যস্ত সমস্ত ভাবে গাড়োয়ানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে ঝিয়ের পাশ দিয়ে বোঁ করে ঢুকে গেলেন ভেতরে, যেন হরদম যাতায়াত আছে বাড়িতে। ভেতরে রইলেন আধ ঘন্টা। জানালা দিয়ে দেখলাম হনহন করে পায়চারি করছেন আর হাত পা নেড়ে উত্তেজিত ভাবে কথা বলছেন। আইরিন অ্যাডলারকে খুব একটা দেখা গেল না। তারপর বেরিয়ে এলেন আগের চেয়েও ব্যস্ত ভাবে। গাড়োয়ানকে হেঁকে বললেন, এই 20 মিনিটের মধ্যে রিজেন্ট স্ট্রিট হয়ে সেন্ট মনিকা চার্চে যেতে হবে, আধগিনি বকশিস পাবে। পেছন নেব কিনা ভাবছি, এমন সময় একটা ঝকঝকে গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। খুব তাড়াহুড়ো করে ঘোড়া জোতা হয়েছে গাড়িতে। কোটের বোতাম লাগানোর সময় পায়নি কোচওয়ান। ঝড়ের মতো হলঘর থেকে বেরিয়ে এলেন আইরিন অ্যাডলার। গাড়িতে উঠেই হেঁকে বললেন, 20 মিনিটে সেন্ট মনিকার গির্জায় চলো, 8 পাউন্ড বকশিস দেব। ঠিক এই সময়ে একটা ছ্যাকড়া গাড়ি এসে গেল সামনে। তড়াক করে লাফ মেরে ঢুকে গেলাম গাড়ির ভেতরে। চিৎকার করে বললাম, সেন্ট মনিকার গির্জায় চলো, 20 মিনিটের মধ্যে যেতে পারলে 8 পাউন্ড বকশিস। উল্কা বেগে গাড়ি পৌঁছালো গির্জার সামনে। ভেতরে ঢুকে দেখলাম আইরিন অ্যাডলার, গডফ্রে নর্টন আর পাদ্রি ছাড়া কেউ নেই। বেদির সামনে দাঁড়িয়ে 3 জনে। আমাকে দেখে কিন্তু 3 জনেই দৌড়ে এলো আমার দিকে। আমি তো অবাক। গডফ্রে নর্টন টানতে টানতে আমাকে বেদির কাছে নিয়ে গেলেন। চলে এসো, তোমাকেই দরকার। আর মোটে 3 মিনিট বাকি, সাক্ষী না থাকলে আইনের ফাঁক থেকে যাবে। পর মুহূর্তে শুনলাম বিড়বিড় করে মন্ত্র পড়া হচ্ছে আমার কানের কাছে, এবং আমিও তা দিব্যি আউড়ে যাচ্ছি। যা জানি না তার সাক্ষী দিচ্ছে, অর্থাৎ গডফ্রে নর্টন আর আইরিন অ্যাডলারের বিয়েতে মধ্যস্থতা করছি। চোখের নিমেষে বিয়ে হয়ে গেল, সবাই খুব খুশি। 1 পাউন্ড পুরস্কারও পেলাম পাদ্রির কাছে। ব্যাপারটা বুঝলাম, সাক্ষী ছাড়া বিয়ে দেওয়া যাচ্ছিল না। রাস্তা থেকে সাক্ষী আনতে গেলে সময় পেরিয়ে যেত, তাই আমাকে পেয়ে বলতে গিয়েছে সকলে। হ্যাঁ, তো হাসছিলাম সেই কারণেই। তারপর গির্জের বাইরে এসে দুজনে গেলেন দুদিকে। যাওয়ার আগে গডফ্রে নর্টন বলে গেলেন, আমি সন্ধে নাগাদ রোজকার মতো আসবো। কোণে ফিরলেন বাড়িতে। আমিও এলাম এখানে তোড়জোড় করতে। কিসের তোড়জোড়? খেয়ে নিয়ে বলবো, হে পেটে আগুন জ্বলছে, বিকেলে তোমাকে দরকার। কাজটা কিন্তু বেআইনি, ধরা পড়ার সম্ভাবনাও আছে। রাজি? 100 বার। উদ্দেশ্য মহৎ হলে সবকিছুতেই রাজি, কিন্তু মতলবটা কি তোমার? একটু বাদে খাবার এসে গেল। খেতে খেতে হোমস বলল, উদ্দেশ্য সত্যি মহৎ। এখন 5টা বাজে, 2 ঘন্টা পরে ব্রায়নি লজে পৌঁছবো আমরা। আইরিন অ্যাডলার তখন খেতে ফিরবেন। তারপর আমি ভেতরে যাব, তুমি বাইরে থাকবে। বসবার ঘরে জানালার পাশে দাঁড়িয়ে থাকবে, হাতে এই জিনিসটা রাখবে।
চুরুটের মতো একটা লম্বাটে বস্তু বাড়িয়ে দিল হোমস। সামান্য ধোঁয়া বোমা, ছুঁড়ে দিলেই আপনা থেকে জ্বলে ওঠে। 4-5 মিনিট পরে জানালা খুললে তুমি আমার হাতের দিকে নজর রাখবে। যখন দেখবে এইভাবে হাত নাড়ছি, বিশেষ একটা হস্তভঙ্গি করে হোমস। বোমাটা জানালা গলিয়ে ভেতরে ছুঁড়ে দিয়ে আগুন আগুন বলে চেঁচিয়ে উঠবে। ভিড় জমে উঠলেই সরে পড়বে, রাস্তার অন্যদিকে গিয়ে দাঁড়াবে। 10 মিনিট পরে আমিও সেখানে আসব। বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। তারপর হোমস চলে গেল ও শোবার ঘরে। ফিরে এলো পাদ্রীর ছদ্মবেশে। শুধু পোশাক নয়, চোখ মুখের চেহারা পর্যন্ত পাল্টে গিয়েছে। আমার তো মনে হয় হোমস অপরাধতাত্ত্বিক হওয়ায় অভিনয় জগৎ হারিয়েছে একজন কুশলী শিল্পীকে, বিজ্ঞান জগৎ হারিয়েছে একজন চুলচেরা বিশ্লেষককে। তারপর বেকার স্ট্রিট থেকে বেরোলাম 6:15। ব্রায়ানি লজের সামনে যখন পৌঁছালাম তখন ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠেছে। বাড়ির সামনেটা যত ফাঁকা হবে ভেবেছিলাম, দেখলাম তা নয়। বেশ কিছু লোক এদিকে সেদিকে হয় আড্ডা মারছে, নয় ঘোরাফেরা করছে। হোমস আমাকে বলল, বুঝলে ওয়াটসন, নর্টন অ্যাডলারের বিয়ের ফলে আমাদের কাজ কিন্তু সহজ হয়ে গেল। আইরিন অ্যাডলার এখন কখনোই চাইবেন না ছবিটা গডফ্রে নর্টনের চোখে পড়ুক, কিন্তু রেখেছেন কোথায় সেইটাই এখন সমস্যা। কোথায় রাখবে বলে মনে হয় তোমার? সঙ্গে যে রাখেননি সে বিষয়ে সন্দেহ নেই। একটা ক্যাবিনেট সাইজের ছবি মেয়েরা পোশাকের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। তাছাড়া যে কোনো মুহূর্তে গ্র্যান্ড ডিউকের লোক তাকে ধরে সার্চ করতে পারে। তাহলে কারো কাছেও রাখেননি, কেননা ছবিটা কয়েকদিনের মধ্যেই দরকার হবে। তাছাড়া মেয়েরা যখন কিছু লুকোয় তখন নিজেরাই লুকিয়ে রাখে, কারো সাহায্য নেয় না, বিশেষ করে যাদের আত্মবিশ্বাস আছে। কাজেই ধরে নিচ্ছি ছবি তার নাগালের মধ্যেই আছে, অর্থাৎ বাড়ির মধ্যে। কিন্তু বাড়ি খোঁজাও তো হয়েছে। ওকে খোঁজা বলে না। তাহলে তুমি কি করে খুঁজবে? আমি তো খুঁজবো না। তবে উনি দেখিয়ে দেবেন। এই যে এসে গেছে গাড়ি। মোড়ের মাথায় দেখা গেল গাড়ির আলো। এসে দাঁড়ালো বাড়ির সামনে। সঙ্গে সঙ্গে প্রাপ্তিযোগের আশায় একজন নিচু ক্লাসের লোক দৌড়ে এসে খুলে দিল দরজা। দৌড়ে এলো আরও একজন। প্রথম জনকে ধাক্কা মেরে সরিয়ে দিল বকশিসটা নিজেই নেওয়ার আশায়। লেগে গেল ঝগড়া। ছুটে এলো আরও অনেকে। দুটো দল হয়ে যেতেই শুরু হলো হাতাহাতি। শুধু হাতাহাতি পর্যন্ত নয়, ঘুষোঘুষি লাঠালাঠি পর্যন্ত চলে গেল সেই ব্যাপার। হোমস দৌড়ে গেল আইরিন অ্যাডলারকে বাঁচাতে, কিন্তু লাঠি খেয়ে লুটিয়ে পড়ল রাস্তায়। রক্ত ঝরতে লাগলো মুখ বেয়ে। এই দেখে ফাঁকা হয়ে গেল হামলাবাজদের দল। অন্যদিক থেকে কয়েকজন ছুটে এসে ঘিরে ধরল জখম পাদ্রীকে। আইরিন অ্যাডলার ততক্ষণে সিঁড়ি বেয়ে উঠে গিয়েছে। সেখান থেকেই জিজ্ঞেস করলেন, চোটটা কি মারাত্মক? কেউ বলল, দেখে তো মনে হচ্ছে শেষ হয়ে গিয়েছে। আবার কেউ বলল, না না, এখনো তো মরেনি, নিঃশ্বাস পড়ছে। তবে হাসপাতাল পর্যন্ত টিকবে কিনা সন্দেহ আছে। তারপর আরও একজন বলল, ভেতরে নিয়ে যাব? নিশ্চয়ই। বসবার ঘরে এনে সোফায় শুইয়ে দাও। ধরাধরি করে হোমসকে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো সোফায়। আলো জ্বলল বটে, কিন্তু জানলার পর্দা টানা হলো না। দেখলাম ভদ্রমহিলা নিজে শুশ্রূষা করছেন আহত পাদ্রীকে। ধোঁয়া বোমা হাতে নিয়ে তৈরি হলাম। সংকেত পেলেই ছুড়ব। কষ্টের সৃষ্টে সোফায় উঠে বসেছে হোমস। বাতাসের অভাবে বুক যেন ফেটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে একজন ঝি গিয়ে খুলে দিল জানালা। সঙ্গে সঙ্গে সেই বিশেষ কায়দায় হাত তুলল হোমস, এবং আমিও ধোঁয়া বোমা ঘরের মধ্যে ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে উঠলাম, আগুন 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 লেগেছে, আগুন! একই সঙ্গে সমস্বরে আকাশ ফাটার চিৎকার আরম্ভ করলো রাস্তার লোকজন। গল গল করে পুঞ্জীভূত ধোঁয়া বেরিয়ে এলো জানলা দিয়ে। প্রচন্ড হট্টগোলের মধ্যে শুনলাম হোমসের গলা,
আগুন ফাগুন সব বাজে কথা, নিশ্চয়ই কেউ ভয় দেখাচ্ছে। কিছুক্ষণ বাদে আমি সরে এলাম রাস্তার কোণে। সেখানে 10 মিনিট দাঁড়ালাম। তারপর দেখলাম হোমস এসে আমাকে টেনে নিয়ে দ্রুত পদক্ষেপে এগিয়ে চলল বাড়ির দিকে। সাবাস ডাক্তার। ফটোটা কোথায় আছে জেনে ফেলেছি। কি করে জানলে? আরে উনি দেখিয়ে দিলেন। উফ, কিচ্ছু বুঝতে পারছি না। রাস্তার লোকগুলো যে আমার ভাড়াটে অভিনেতা তা নিশ্চয়ই বুঝেছ। হ্যাঁ, সেটা আমার সন্দেহ হয়েছিল। গোলমালের শুরুতে দৌড়ে গিয়েই দুহাত মুখে রগড়ে নিয়েছিলাম। আগে থেকেই লাল রং মেখে রেখেছিলাম হাতে। আজ জখম হওয়ার ভান করতে এই বৈঠকখানা ঘরে না ঢুকিয়ে পারলেন না ভদ্রমহিলা। বাড়ির কোন ঘরে ফটো লুকিয়েছেন সঠিক জানতাম না। বসবার ঘরও হতে পারে, শোবার ঘরও হতে পারে। সেটা জানবার জন্যেই ঘরের মধ্যে ধোঁয়া বোমা ছড়ালাম তোমাকে দিয়ে। বাড়িতে আগুন লাগলে মেয়েরা আগে সবচেয়ে দামি জিনিস বাঁচাতে ছুটে যায়। মায়েরা দৌড়ায় বাচ্চার দিকে, কুমারীরা গয়নার দিকে, আইরিন অ্যাডলার দৌড়ালেন ঘন্টার দড়ির ওপরকার একটা আলগা তক্তার দিকে। আধখানা টেনে সরাতেই ভেতরকার ফাঁকে দেখলাম ফটোটা। তারপরেই যখন বললাম আগুন লাগেনি, উনি যেখানকার ফটো সেখানে রেখে দিয়ে ধোঁয়া বোমাটার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। সেই ফাঁকেই ছবিটা সরিয়ে নিলে হতো, কিন্তু কোচোয়ান লোকটা ঘরে ঢুকে এমন কটমট করে চেয়ে রইল যে আর ভরসা হলো না। তাই বেশি তাড়াহুড়ো না করাই ভালো। তাহলে এবার কি করবে? কাল সকাল 8টায় খোদ মহারাজকে নিয়ে যাব আইরিন অ্যাডলারের বসবার ঘরে। উনি অবশ্য নেমে এসে আমাদের কাউকেই দেখতে পাবেন না। সেই সঙ্গে দেখবেন ফটো নেই খুপড়ির মধ্যে। আমি চাই মহারাজ নিজের হাতে ছবি উদ্ধার করুন। আর দেরি নয়, এখনই লিখে জানাচ্ছি মহারাজকে। আমরা কথা বলতে বলতে বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে চাবির জন্য পকেটে হাত দিল হোমস। অমনি কানের কাছে শুনলাম স্বাগত ভাষণ। গুড নাইট মিস্টার শার্লক হোমস। রাস্তায় তখন গম গম করছে লোকজন। মনে হলো আলস্টারধারী শীর্ণকায় এক ছোকরার দিক থেকে ভেসে এলো কথাটা। হন হন করে আমাদের পাশ দিয়ে সে চলে গেল সামনে। তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে চেয়ে মৃদুস্বরে হোমস বলল, চেনা গলা, কিন্তু লোকটা কে? সে রাতে আমার আর বাড়ি ফেরা হলো। বেকার স্ট্রিটের বাড়িতেই থেকে গেলাম। পরের দিন সকালে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন বোহেমিয়ার গ্র্যান্ড ডিউক। ঢুকেই হোমসের কাঁধ খামচে ধরে ব্যগ্র কণ্ঠে বললেন, পেয়েছেন? এখনো পাইনি, কিন্তু এবার পাবেন। তাহলে চলুন, আর দেরি নয়। তারপর আমরা নেমে এলাম নিচে। গাড়িতে চেপে রওনা হলাম ব্রায়নি লজ অভিমুখে। যেতে যেতে হোমস বলল, আইরিন অ্যাডলারের বিয়ে হয়ে গিয়েছে। বলেন কি? কবে? কালকে। কার সঙ্গে? উকিল গডফ্রে নর্টনের সঙ্গে। কিন্তু আইরিন কি তাকে ভালোবাসে? আশা করি বাসেন, আর বাসেন বলেই আপনাকে তিনি ভালোবাসেন না। তাই আপনার ভালো মন্দ নিয়ে তার আর মাথা ব্যথাও থাকবে না। বোবা হয়ে গেলেন গ্র্যান্ড ডিউক। বিষাদ বরণে আবৃত রইলেন পথের বাকিটুকু। উদ্বেলিত আবেগ প্রকাশ করলেন না বাইরে। ব্রায়নি লজের সামনে গিয়ে দেখি দরজা খোলা। সিঁড়িতে দাঁড়িয়ে একজন বুড়ি ঝি। আমাদের দেখেই তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপনি কি মিস্টার শার্লক হোমস? হ্যাঁ, আমি শার্লক হোমস। দিদিমণি আজ ভোর 5:15 ট্রেনে চলে গেছেন। স্বামীকে নিয়ে গেছেন, বলে গেছেন আপনি আসতে পারেন। চমকে উঠল হোমস, বলল, সে কি ইংল্যান্ড ছেড়ে গেছেন নাকি? ফ্যাকাশে হয়ে গেল হোমসের মুখটা। মনে হলো এই বুঝি যেন টলে পড়ে যাবে। হ্যাঁ, আর ফিরবেন না। কাগজপত্রগুলো? গলা ভেঙে গেল গ্র্যান্ড ডিউকের। ঝিকে ঠেলে সরিয়ে বসবার ঘরে ঢুকে পড়ল হোমস। তছনছ অবস্থা ঘরের। দেরাজগুলো খোলা, তাক ফাঁকা। ঘন্টার দড়ির ওপরের তক্তাটা ভেঙে ফেলল হোমস। ভেতর থেকে বার করলো একটা ফটো আর একটা চিঠি। ফটোটা আইরিন অ্যাডলারের, চিঠিটা শার্লক হোমসের। খামের ওপরে তার নামের তলায় লেখা, শার্লক হোমস না আসা পর্যন্ত
এ চিঠি যেন এখানেই থাকে। একটানে খাম ছিঁড়ে ফেলল হোমস। রাত 12টার সময় লেখা হয়েছে চিঠি। হুমড়ি খেয়ে চিঠির ওপর চোখ রাখলাম আমরা তিনজন। ডিয়ার মিস্টার শার্লক হোমস, আপনার কাজের ধারাই আলাদা, শতমুখে প্রশংসা করতে হয়। আগুন আগুন চিৎকার শোনার আগে পর্যন্ত বুঝিনি ফাঁদে পড়েছি। বুঝলাম যখন, তখন খটকা লাগলো। কিছুদিন আগে শুনেছিলাম ছবি উদ্ধারের জন্য আপনার দ্বারস্থ হতে পারেন মহারাজ, তাই কচুয়ানকে আপনার পাহারায় রেখে উপরে গিয়ে পুরুষ মানুষের ছদ্মবেশ ধরলাম। জানেন তো, অভিনয় জিনিসটা আমি ভালোভাবেই রপ্ত করেছি এবং বহুবার দেখেছি পুরুষের ছদ্মবেশেই কাজ হয় বেশি। আপনার পেছন ধরে বাড়ি পর্যন্ত এসে যখন দেখলাম আপনি সত্যিই শার্লক হোমস, তখন বিবেচকের মতো গুড নাইট জানিয়ে তৎক্ষণাৎ রওনা হলাম স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্যে। ঠিক করলাম, এরকম দুর্ধর্ষ প্রতিপক্ষর খপ্পর থেকে রেহাই পেতে হলে দেশ ছেড়ে চম্পট দেওয়া ছাড়া আর পথ নেই। তাই কাল সকালে এসে দেখবেন আমি নেই। ফটো নিয়ে দুর্ভাবনা করতে হবে না গ্র্যান্ড ডিউককে। আমাকে ভালোবেসে যিনি বিয়ে করেছেন তিনি ওর চাইতে উঁচু জগতের মানুষ। রাজা হয়ে আমাকে যে আঘাত উনি দিয়েছেন তার পাল্টা আঘাত আমি দেব না, তবে ছবিটাও দেব না। ভবিষ্যতের রক্ষা কবচ হিসেবে কাছে রাখব। তার বদলে অন্য একটা ছবি রেখে গেলাম, ইচ্ছে হলে উনি রাখতে পারেন। বিশ্বস্ত, আইরিন নর্টন অ্যাডলার। তারপর উচ্ছ্বাসে যেন ফেটে পড়লেন গ্র্যান্ড ডিউ। মেয়ের মতো মেয়ে, এই আমার রানী হওয়ার উপযুক্ত, কিন্তু সমশ্রেণীর নয়, এই যা দুঃখ। কিন্তু উচ্ছ্বাস না দেখিয়ে হোমস বলল, আমিও তাই দেখছি, উনি আপনার সমান শ্রেণীর নন। আফসোস রয়ে গেল কেসটাকে এর চাইতে ভালোভাবে শেষ করা গেল না বলে। বলেন কি, এর চাইতেও ভালো শেষ আর হয় নাকি? আইরিন অ্যাডলার দুরকম কথা বলে না। ফটোটা পুরো ছাই হয়ে গেলেও এতটা নিশ্চিত থাকতাম না। বলুন, কি পুরস্কার চান আপনি? এই আংটিটা যদি দিই? বলে আঙুল থেকে আংটি খুলে দিল গ্র্যান্ড ডিউ। আংটির চেয়েও দামি জিনিস কিন্তু আপনার কাছে আছে। কি বলুন তো? এই ফটোটা। আইরিনের ফটোটা আপনি রাখবেন? বেশ তো, নিন। হেড হয়ে অভিবাদন জানিয়ে আমাকে নিয়ে বাড়িমুখো রওনা হলো হোমস। পেছনও ফিরে দেখল না যে ওর প্রতি অভিবাদন জানাচ্ছেন গ্র্যান্ড ডিউক। এই ঘটনার পর থেকেই মেয়েদের বুদ্ধির দৌড় নিয়ে ব্যঙ্গ করা ছেড়ে দেয় শার্লক হোমস। গল্পটি শুনে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে জানাই শুভরাত্রি। সকলেই সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ।